বাংলাদেশের ফরেন সেক্রেটারি মনে হয় আমাদের ভারতে এসেছেন, এরকম একটা খবর পেলাম। যাই হোক, ভারতের পেছনে ডিপ স্টেটস কাজ করতে শুরু করেছে। ডিপ স্টেট হচ্ছে আমেরিকার মতো এমন কিছু দেশ আছে যারা অন্য দেশের বিষয়ে নাক গলিয়ে এবং সেখানে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আর এই চেষ্টার জন্য তারা কোনো একটা রাজনৈতিক দল বেছে নেয়, যেমন বিএনপি জামাতকে বেছেছিল বাংলাদেশে, আর এখানে তো কংগ্রেস আছেই। রাহুল গান্ধী তো আলটিমেটলি আমেরিকায় বারবার যান। তার সঙ্গে বিএনপির তারেক রহমানের যোগাযোগ আছে। তা তারাই বুদ্ধিগুলো করে টোরে এই সমস্ত করছে। ভারত আমাদের পঞ্চম বৃহৎ শক্তি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থনীতির দিক থেকে চতুর্থ সামরিক দিক থেকে। সে সত্ত্বেও যে আমরা একদম নিরাপদ, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমেরিকার প্রচুর অর্থ আছে। সেই অর্থ দিয়ে তারা এই সমস্ত দলের মাথাদের কিনে নেয়, এবং যারা ট্রাভেল ক্রিয়েটার তাদের প্রচুর পয়সা দিয়ে দেয়। যেমন একদিকে বাংলাদেশকে পয়সা দিচ্ছে, ভারতকে ডিস্টার্ব করো, ভারতের সে বটল নেক নাকি বলে, শিলিগুড়িকে ওখানে ডিস্টার্ব করো, সেভেন সিস্টারে যে সমস্ত সন্ত্রাসীরা আছে, এতকাল তোমরা তাদের জেলে পুরেছো বা বিভিন্ন ক্ষতি করেছো, এবার তাদের লাগিয়ে দাও সেভেন সিস্টারে, তারা ডিস্টার্ব করতে শুরু করুক। ওদিকে পাকিস্তানকে লাগিয়ে দাও, পাকিস্তান যাতে জম্মু কাশ্মীরে আরও বেশি সমস্যা তৈরি করে, ওদিকে পাঞ্জাবে সমস্যা তৈরি করে। এইভাবে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, এবং তার বিচক্ষণতার পরিচয়ে আমরা যথেষ্ট পেয়েছি। যেভাবে সিকিমকে তিনি ভারতের সঙ্গে মিশিয়েছেন, যেভাবে আমাদের সঙ্গে ভুটান অনেকটা আমাদের নিজেদের রাজ্যের মতো বিহেভ করে, কারণ তার সিকিউরিটি আমরা নিয়ে নিই। মানে তার সিকিউরিটি একটাই ভয় হচ্ছে চীন তাকে দখল করে না নেয়। চীন তো তিব্বতের মতো ভুটানকেও দখল করতে চায়, এবং অনেকবারই চেষ্টা করেছে আমাদের ভারত থেকে। সে ডোকালামের মতো জায়গা অনেক সমস্যা করেছে। এদিকে আবার ইয়াংসি বা ওদিকে জম্মু কাশ্মীর লাগোয়ার যে বিশাল এলাকা, সেই এলাকা নিয়েও যথেষ্ট গোলমাল রয়েছে। যাক, ডিস্টার্ব করলে যে যথেষ্ট ডিস্টার্ব করার মতো আমাদের এলিমেন্ট আমাদের ভারতের বিরুদ্ধে আছে, ভারতের মধ্যে আছে। তবে বর্তমান বাইডেন সরকার ভয়ঙ্কর কি বলবো, প্রতিহিংসা পরায়ণ সরকার। তারা কিছুতেই ভারতের অগ্রগতিকে মেনে নিতে চায় না, যেহেতু ভারত কারোর কাছে মাথা নত করে না। আর ভারত রাশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তারা কিছুতেই মানতে পারছে না। জানে 142 কোটি যে দেশ ভারতবর্ষ, সেই মার্কেটটাকে আজকে রাশিয়া, চীন এরা ব্যবহার করছে, আমেরিকা ততটা ব্যবহার করতে পারছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম যে অস্ত্র কিনি তা রাশিয়া থেকে কিনি।
ফ্রান্স থেকে কিনি, আমেরিকা থেকেও কিনি, কিন্তু কম। আমেরিকার সঙ্গে তো একটা চুক্তি আছে যে ওদের অস্ত্র আমরা কিনবো, আমাদের আবার অস্ত্র ওরা কিনবে। যে আর্মস অ্যামিনেশন যেগুলো আছে সেগুলো ওদের অভাব পড়ে, কারণ ওদের অনেক জায়গায় যুদ্ধ করতে হচ্ছে। সেই কারণে ইউক্রেন থেকে আরম্ভ করে অনেক জায়গায় যুদ্ধ করতে হচ্ছে, সেখানে সাপ্লাই করতে হচ্ছে, প্যালেস্টাইনে সাপ্লাই করতে হচ্ছে ইসরায়েলকে। এইসব কারণে এগুলো ওরা নেয় আমাদের কাছ থেকে, আর আমরা বড় ধরনের অস্ত্র ওদের কাছ থেকে কিনি, যেমন F-35 বিমান। এই সব মিলিয়ে যাই হোক, আমেরিকা চায় যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাও, তুমি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা কমাও, আমাদের কাছ থেকে কেনো। এই একটা টালবাহানা রয়েছে। এই টালবাহানার মধ্যে আবার এই বাংলাদেশের সমস্যার যে উদ্রেক হলো, এটা আমার অন্তত অভিজ্ঞতাতে এটা খুব বড় সমস্যা না। এটা মালদ্বীপের সমস্যার থেকে একটু বড়। মালদ্বীপের সমস্যা আমরা মিটিয়েছি। 28টা দ্বীপ এখন আমরা লিজ নিয়ে নিয়েছি 99 বছরের। হ্যাঁ, ফলে ভারতের আয়তনও বেড়ে গেছে আগের তুলনায়। এবং এখন ভারতের টাকা না হলে মজুর দেশ বাঁচবে না, মজুর বাঁচার কোনো রাস্তা নেই। ভারত থেকে শুধু টাকা নয়, সঙ্গে সঙ্গে পর্যটকরাও যদি যেতে শুরু করে, অনেকে বিয়ের পরে হানিমুনে যান, অনেকেই আছে আমাদের ভারতীয়রা একটু পর্যটন করতে পছন্দ করেন, তারা দেশ বিদেশে ঘুরতে পছন্দ করেন। সেখানে মালদ্বীপের মতো এই যে দ্বীপভূমিতে একটা লাভ হচ্ছে যে জলের সৌন্দর্যটা পাওয়া যায়, জল, স্থল, আকাশ। ফলে দ্বীপভূমিতেই পর্যটন ভালো হয়। যেমন আমাদের সুন্দরবন, কলকাতার মানুষ যারা জল চেনে, নদী চেনে না, খালবিল চেনে না, রাস্তাঘাট মাঠঘাট দেখেনি, তারা ট্রেনে করে যে ক্যানিংয়ে নেমে ওখান থেকে এবার গোসাবাই গিয়ে লঞ্চ নিয়ে নদীতে ঘুরে ঘুরে তারা খুব মজা পান। তারপরে সজনেখালিতে নেমে টাওয়ারে উঠে বিশাল জঙ্গল দেখতে পান, তার বানর, হরিণ, কুমির, কখনো ভাগ্য ভালো থাকলে বাঘও দেখা হয়ে যায়। এই যে এই ব্যাপারগুলোতে মালদ্বীপ সব থেকে আমাদের ভারত থেকে সাহায্য পায় বেশি, সব থেকে আমরা মানে বেশি পর্যটক পাঠাই। ফলে তার অর্থনীতিটা পর্যটনের উপর নির্ভর করে। আর তো কোনো সোর্স নেই, তার ইনকামের কোনো সোর্স নেই। শুধু এই পর্যটনরা যাবে, হোটেলে খাবে, রেসিডেন্সে খাবে, ওখানে ঘুরবে, তাতে অটোওয়ালা, গাড়িওয়ালা তাদের পেট বাঁচবে, এর থেকে গভর্নমেন্ট একটা ট্যাক্স পাবে। এই হচ্ছে তাদের একমাত্র বাঁচার রাস্তা। সেই রাস্তাটা আস্তে আস্তে তাদের সংকুচিত হতে হতে শেষ করে ফেলেছিল। তারপরে ওদিকে চীন ব্যক্তিগতভাবে মৌজিকে অনেক টাকা দিয়েছিল, সেই জন্য ও আমাদের ভারতের ব্লক থেকে বেরিয়ে গিয়ে একদম এসে ভারত আউট বলে যে উঠেছিল চীন তাকে ব্যক্তিগত কিছু টাকা পয়সা দিয়েছে, কিন্তু দেশকে তারা সাহায্য করে না। মালদ্বীপসকে সরকারিভাবে কোনো সাহায্য করেনি। তারপরের থেকেই ওরা বুঝে নিয়েছে যে চীন আমাদের প্রকৃতপক্ষে উপকারে লাগবে না। দেশের মানুষ খুব ক্ষুব্ধ, এখন যে কোনো মুহূর্তে মজুর পতন ঘটে যেতে পারে। দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো মুহূর্তে মজুর পতন ঘটে যেতে পারে। সেখানে অন্য দল ক্ষমতায় চলে আসতে পারে। এমনিতে ওখানকার পুরসভা ভোটে হেরেছে মজুর দল। যাই হোক, আমাদের এই ডিপ স্টেটের যে খেলা, এই খেলাটা আমাদের নজরে রাখতে হবে। আমরা বাংলাদেশ নই, আমরা পাকিস্তান নই, আমরা মালদ্বীপ নই, আমরা ভারতবর্ষ, একটা বৃহত্তর দেশ। আর পৃথিবীর এখন
সব থেকে জনবহুল দেশ, সব থেকে বেশি মানুষ আমাদের, সব থেকে বড় মার্কেট আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ডিপ স্টেটের এই যে মানে নষ্টামি, এটা আমাদের খেয়ালে রাখতে হবে। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আসি, এবং আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করাবেন। নমস্কার।